প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আমি কাউসার ভাই তোমাদের সাথে তোমাদের ব্যাকরণের একটা সহজ জিনিস, কিন্তু স্টুডেন্টদের কাছে একটা আতঙ্ক। কারণ এই শব্দগুলোর নামের সাথে তারা পরিচিত না, ইংরেজিতে তারা এগুলোকে অ্যাভেলেবল, প্রত্যেকেই পড়াশোনা করছে, বাংলায় তারা পড়ে নাই। সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা প্রকৃতপক্ষে ইংরেজির পার্টস অফ স্পিচ বা বাংলা যেটা তোমরা পূর্বের ক্লাসগুলোতে পদ প্রকরণ হিসেবে পড়ে আসছো, সেটা নিয়ে কথা বলবো। তোমাদের সিলেবাসে সাধারণত কিছু বাক্য দিয়ে ওখান থেকে আহ, কোনো শব্দের নিচে দাগ দিয়ে নির্ণয় করতে বলে এটা কোন রকমের ব্যাকরণের শব্দ শ্রেণীর অন্তর্গত, অথবা কোন একটা অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে জিজ্ঞাসা করে পাঁচটা যোজক বের করে দেখাও, পাঁচটা বিশেষণ বের করে দেখাও, পাঁচটা আবেগ বের করে দেখাও, এই জাতীয় প্রশ্ন হয়। অর্থাৎ এটার মূল কাজ হচ্ছে নির্ণয় করা। তুমি যদি ব্যাকরণিক শব্দ শ্রেণীর 8টা বিষয় সম্বন্ধে ধারণা রাখো, তাহলে তোমাকে যখন জিজ্ঞাসা করবে কোনটা যোজক, কোনটা আবেগ, কোনটা অনুসর্গ, তুমি খুব সহজেই পারবে। সুতরাং জানা জরুরি কোনটা আসলে কি, কোনটা আবেগ, কোনটা যোজক, কোনটা অনুসর্গ, কোনটা বিশেষণ। তো আসো দেরি না করে আজকে শুরু করব। ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি একটু আগেই বলেছি 8 প্রকার। 8 প্রকারের মধ্যে 3টা অংশ, আবেগ, যোজক, অনুসর্গ, এই 3টা জিনিস নিয়ে আমরা খুব সংক্ষেপে কথা বলবো, এবং আলোচনার পরেই বুঝতে পারবা এটা আসলেই সহজ। কেন আমি সহজ বলেছিলাম? একটু দেখো, আবেগ বলতে কি বোঝায়, যোজক বলতে কি বোঝায়, অনুসর্গ বলতে কি বোঝায়। আচ্ছা ভাই, আগে ইংরেজিটা দেখো তো সহজ লাগে কিনা। যেটাকে আমরা আবেগ শব্দ বলি, সেটাকে ইংলিশে বলা হয় ইন্টারজেকশন। বাংলায় তার আরেকটা নাম আছে খুব সুন্দর, সেটা হচ্ছে অনন্যই অব্যয়। আর যেটাকে আমরা যোজক বলি সেটাকে ইংলিশে বলা হয় কানেকটিভস। আরো সহজ করে তোমাকে বোঝানোর জন্য আমি বলতে পারি সেটা কনজাংশন হিসেবে তুমি ধরতে পারো। আর ইংরেজিতে যেটাকে আমরা পোস্ট পজিশন হিসেবে নিই, অথবা প্রিপজিশন, যেটাই বলি না কেন, মূলত এটা প্রিপজিশন। বাংলায় যেহেতু অনুসর্গ পরে বসে, তাই বাংলায় আমরা যখন এটাকে বলবো পোস্ট পজিশন দিয়ে বলবো, বাট ইংরেজিতে এটাকে প্রিপজিশন বলা হয়। অর্থাৎ ইংরেজিতে এটা আগে বসে। তো এগুলো কি আসলে, জিনিসগুলো নিয়ে আসো শুরু করি। আবেগ মানে কি? মনের আবেগ, যেমন আনন্দ, বেদনা, কষ্ট ইত্যাদি প্রকাশক শব্দ। কারণ তুমি ইংরেজিতে কি পড়ে আসছো মনে করে দেখো, ইন্টারজেকশন, যেগুলো আমাদের মনের ইমোশনকে, আমাদের আনন্দকে প্রকাশ করে। ইংলিশে পড়ছো ওয়াও, হুররা, অ্যালাস, এগুলোই হচ্ছে বাংলা যখন বলবা আরে তুমি আবার কবে এলে, সাবাস, খুব ভালো খেলেছো, হায় হায় এখন আমার কি হবে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মনে রাখবে, মরি মরি মানে মরে যাই, মরে যাই না। মরি মরি কথাটা মূলত উচ্ছ্বাস প্রকাশ করে। কারণ আমরা পড়ছি মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। অতুল প্রসাদ সেন কিভাবে ব্যবহার করছে ওই শব্দটাকে, খেয়াল করে দেখো তো। মরি মরি মানে কি বলছেন, আমরি বাংলা ভাষা, সেখানে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে ভাইয়া। তারপরে দেখো, ছি ছি বা ছি, তার সঙ্গে পারলে না, ও বড্ড ব্যথা পেয়েছি, বাহ কি সুন্দর, আহা তার কি কষ্ট, বেশ আমি তাহলে যাব, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। তাহলে দেখো, এক একটা এক এক রকমের অর্থ দিছে। কোনোটা হচ্ছে তোমার সম্বোধন, কোনোটা কষ্ট, কোনোটা আনন্দ, কোনোটা উচ্ছ্বাস, কোনোটা বিস্ময়। এই সমস্ত শব্দকেই আমাদের ভাষায় এক কথায় বলা হয় আবেগ শব্দ। অর্থাৎ আমাদের ইমোশনের সাথে যে শব্দগুলো জড়িত, আমাদের মনের ইমোশনকে যে সকল শব্দ দিয়ে আমরা প্রকাশ করি, সহজ কথা। তারপরে যোজক। যোজক কথার অর্থ হচ্ছে যে যুক্ত করে। এখন ইংরেজিতে কারা কারা যুক্ত করে খেয়াল করে দেখো। বাংলা আমরা সাধারণত এগুলোকে সমুচ্চয় অব্যয় বলি, এবং ও আর অথবা অথচ যেহেতু সেহেতু কিন্তু সুতরাং হয়তোবা নয়তোবা যা হোক অতএব তারপর, এগুলো না, খেয়াল করে দেখো সমুচ্চয় অব্যয়, আমরা এগুলোই পড়ে আসছি। সেই সমুচ্চয় অব্যয়গুলোকেই আমরা নতুন করে সুন্দর নাম দিয়ে বলছি যোজক, যেটাকে আমরা আবার বলছি কানেকটিভস। যেমন খেয়াল করে দেখো, এবং, ও, আর, কিন্তু, বা, প্রত্যেকটা দিয়ে যথা পর্যন্ত আমরা শব্দকে যুক্ত করি। আমরা বাক্যকে যুক্ত করি প্রকৃতপক্ষে, একাধিক বাক্যকেও যুক্ত করি, একটা বাক্যের একাধিক অংশকেও যুক্ত করি। যেমন রহিম এবং করিম দুই ভাই, এখানে রহিম করিমের ভাই, করিম রহিমের ভাই, বাক্য হচ্ছে দুটা, আমরা একটা করেছি রহিম এবং করিম দুই ভাই, অথবা রহিম ও করিম দুই ভাই, অথবা রহিম আর করিম দুই ভাই। তাই না? লোকটি গরিব কিন্তু সৎ, তোমরা প্রত্যেকে ব্যবহারগুলো জানো। যেহেতু কাল বৃষ্টি হয়েছে, সেহেতু আজকে আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারে। অর্থাৎ বর্ষাকালের সিচুয়েশন ব্যাখ্যা করলাম। যদি তুমি আসো তাহলে আমি যাব। খেয়াল করো, পড়াশোনা করো নতুবা তুমি ফেল করবে। তাহলে শব্দগুলোর প্রত্যেকটার ব্যবহারের দিকে তাকাও, প্রত্যেকটাই কি করছে, বাক্যকে যুক্ত করছে, তাই না? যেমন যথা ধর্ম তথা জয়, এই যথা তথা প্রত্যেকটাই কি যোজক, কারণ এগুলো একটা বাক্যের একাধিক অংশ অথবা একাধিক বাক্য
একত্র করে অর্থাৎ যুক্ত করে। তো যারাই যুক্ত করে তারাই যোজক, সহজ কথায় অব্যয় এগুলো কানেকটিভস। এরপর আসো অনুসর্গ, যেটাকে আমরা তোমাকে চেনার জন্য বলছি, ইংরেজিতে এটাকে বলা হয় প্রিপোজিশন। এর আরেকটা নাম আছে বাংলায়, সেটা হচ্ছে হচ্ছে তোমার পদান্বয় অব্যয়। ভাই অন্বয় শব্দের অর্থ হচ্ছে রিলেশন। পদান্বয় অব্যয় মানে হচ্ছে পদগুলোর মধ্যে অন্বয় বা রিলেশন তৈরি করে যে শব্দগুলো বা যে পদগুলো, সেগুলোই পদান্বয় অব্যয়। এখন ইংরেজির যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোকে যদি তুমি বাংলায় উল্টে ধরো, তাহলে সেটা 100% অনুসর্গ হয়ে যাবে। যেমন ইংরেজিতে যেটা টু, বাংলায় আমরা সেটাকে বলি হচ্ছে প্রতি। আচ্ছা খেয়াল করো, আমি তোমাকে মিলাই দিচ্ছি। ইংরেজিটাকে আমরা ফর বলি ইংলিশে, বাংলায় সেটাকে কি বলি? আমরা বলি হচ্ছে জন্য। ইংলিশে ইন বললে বাংলায় কি বলি? বাংলায় বলি হচ্ছে ভিতরে। আচ্ছা ইংরেজিতে আমরা যখন বলি যে টিল আনটিল যখন বলি, তখন বাংলায় বলি হচ্ছে পর্যন্ত। তারপরে ইংলিশে যখন আমরা বিফোর বলি, বাংলায় বলি হচ্ছে পূর্বে। ইংলিশে যখন আমরা আফটার বলি, বাংলায় বলি হচ্ছে পরে। আচ্ছা ইংলিশে যত প্রিপোজিশনকে তুমি ব্যবহার করো, এগুলোকে যখন তুমি বাংলায় কনভার্ট করে নিয়ে আসবা, তখন সেটা হয়ে যাবে অনুসর্গ বা পদান্বয় অব্যয়। ব্যাস এক কথা। তবে এখানে একটা জিনিস একটু জানতে হবে, আমাদের ভাষায় আমরা যে অনুসর্গগুলো ব্যবহার করি, এগুলো বেসিক্যালি দুই ভাগে তুমি চাইলে বিভক্ত করে পড়তে পারো। যেমন নামজাত আর ক্রিয়াজাত। ভাইয়া এই জাত শব্দের অর্থ হচ্ছে জন্ম, লাভ। নামজাত মানে হচ্ছে কিছু অনুসর্গ নামের সাথে সম্পর্কিত, অর্থাৎ নামমূল থেকে এগুলো তৈরি হয়েছে। কিছু হচ্ছে ক্রিয়াজাত, এগুলো ক্রিয়ামূল থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এগুলোর ভিতরে একটা করে কি থাকবে? ধাতু থাকবে। এই দিয়ের ধাতু আছে দি, বলের ধাতু আছে বল, থেকের ধাতু আছে থাক, করের ধাতু আছে কর। তো এই প্রত্যেকটা যদি ধাতু থেকে তৈরি হয়ে থাকে, তাহলে এগুলোকে ক্রিয়াজাত বলতে পারো, কারণ ক্রিয়ামূলকেই তো ধাতু বলা হয়। আর নাম ধাতুগুলো প্রত্যেকটাই নামমূল থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এগুলোর সাথে ধাতুর কোনো সম্পর্ক নাই। তুমি এভাবেই মনে করো, এগুলোর সাথে ধাতুর কি নাই? সম্পর্ক নেই। তাহলে সংস্কৃত, তদ্ভব, ফার্সি, অর্থাৎ তিনটা ভাগে নামজাত অনুসর্গগুলোকে তুমি চাইলে ভাগ করতে পারো। এই অপেক্ষা, জন্য, কর্তৃক, এগুলো সংস্কৃত থেকে আসছে। এই অপেক্ষা মানে কিন্তু ওয়েট করা না, এটা হচ্ছে তোমার দেন। আমরা বলি না যে তোমার ইংরেজিতে যখন বলি, বাংলা যখন বলি, আমরা বলি এরকম যে বাঘের চেয়ে সিংহ শক্তিশালী, লায়ন ইজ মাইটার দেন টাইগার। এই যে কথাগুলো আমরা ব্যবহার করি ইংরেজিতে, এটাই হচ্ছে অপেক্ষা। তারপরে জন্য, কর্তৃকে, জন্যটা হচ্ছে ফর, কর্তৃকটা হচ্ছে বাই বা উইথ। তারপরে সাথে, ছাড়া, ভেতর, আগে, কাছে, এগুলো তদ্ভব অর্থাৎ খাঁটি বাংলা। আর ফার্সি মানে বিদেশি, বাবদ, যেমন খরচ বাবদ কত টাকা দিয়েছো, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা, জ্বর হওয়ার দরুন আমি স্কুলে যাইনি, তোমার বদলে আমিই কাজটা করে দেবো। তো এগুলো আসছে হচ্ছে তোমার ফার্সি ভাষা থেকে, এগুলো বিদেশি। তাহলে অনুসর্গের শ্রেণী বিভাগটা আমরা জানলাম। আশা করি ইংরেজির প্রিপোজিশনের সাথে এগুলোকে ম্যাচ করে তুমি খুব সহজে এগুলোকে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষার খাতায় ভালো করে অ্যান্সার করতে পারবে। এ পর্যন্তই আজকে। তোমাদের কাউসার ভাই তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই। ব্যাকরণ তুমি যখন পড়বে দেখবে তুমি বুঝতেছো, কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো, যদি তুমি তোমার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ এগুলোকে ব্যবহার করতে না শিখো, অর্থাৎ সতর্কভাবে যদি কথাগুলোকে ব্যবহার করো, যেহেতু বাংলা ব্যাকরণ, আমরা বাংলা ভাষায় কথা বলি, কখন কি বলছি এই জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো, তাহলে পরবর্তী সময়েও অ্যাডমিশন টেস্ট কিংবা চাকরির পরীক্ষাগুলোর সামনে তোমার আরো অনেক কিছুই করতে হবে ব্যাকরণ নিয়ে, এটা এখনই তোমার পিছু ছাড়ছে না। সেখানে তুমি অনেক ভালো করবে। তোমার জন্য দোয়া থাকলো। প্রত্যেকে তোমরা ভালো থাকো। তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।